আমরা সবাই একসাথে হয়ে বেশিরভাগ জিনিসে একমত হয়ে গেলাম। এইটা সৌন্দর্য কেউ অ্যাপ্রিশিয়েট করতে পারলো না। সরকার এইটা ব্যবহার করে সুন্দর করে দেশটা ভালো দিকে নিতে পারলো না, যে এমন জায়গায় আসবে যে আজকে ভাইদের বারবার রাস্তায় নামতে হচ্ছে, আজকে আমাদের বলতে হচ্ছে যে বেশি কিছু করলে আমরাও হয়তো রাস্তায় নামতে পারি। কেন ভাই? এটা কে সৃষ্টি করলো? একেবারে একটা কথা বলি যে এই যে আমাদের আলোচনার বিষয় আজ হলো নির্বাচনী পালে অনৈক্যের হাওয়া। জামাতের সঙ্গে দীর্ঘদিনের আপনাদের জোটের সহযোগী, জামাতের সঙ্গে আপনাদের অনৈক্য আছে, সরকারের সঙ্গে অনৈক্য তৈরি হয়েছে। আপনারা সরাসরি বক্তব্যেই বলেছেন যে সরকার চেষ্টা করছে নির্বাচন পিছানোর জন্য। 3 নম্বর বিষয়, খুব রিসেন্টলি আপনাদের যে মনোনয়ন ঘোষিত হয়েছে সেখানেও একটা ব্যাপার আছে যে অনেকগুলো প্রার্থী ছিল, বিভিন্ন জায়গায় এসে প্রকাশ্য এসেছে, সেখানে অনৈক্য সাথে যুক্ত হয়েছে। যে এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে কেউ মানে এনলিস্টেড কোনো রাজনৈতিক দল, নিবন্ধিত কোনো রাজনৈতিক দল তাদের মার্কা ছাড়া নির্বাচন করতে পারবে না। আপনার কি মনে হয় যে সবশেষ যে অনৈক্যতার কথা বললাম, যে আপনি মোহাম্মদপুর নির্বাচন করছেন, ওখানে আপনার মার্কা নিয়ে নিশ্চয়ই যাবেন? আচ্ছা, বিএনপির পক্ষ থেকে যেখানে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে গেলে অনেক সময় প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল, ঝাড়ু মিছিলের প্রক্রিয়া আসছে, এটা কি আপনার এই অনৈক্যগুলো নিয়ে নির্বাচন কেমন হবে? এগুলো ভিন্ন আলোচনা, মানে কোন মার্কা হবে, কি হবে, অনেকগুলো অনৈক্য। না, এখানে অনৈক্যর ইস্যু না। ইস্যুটা হলো, দেখেন নির্বাচন এইভাবেই হয়। জোটের নির্বাচন শুধু বাংলাদেশে না, বিশ্বের কোথাও নতুন না। সো জোটের নির্বাচনের সময় জোটের এই সিট যায়, ওই সিট যায়, এই দল এত সিট পেতে পারে, ওই দল এত সিট পেতে পারে, এগুলো আলোচনায় জোট তৈরি হয়। আজকে মনে করেন মঞ্জু ভাইরা যদি একটা জোট করেন, ওনারাও কিন্তু একটা সিট ভাগাভাগি করবেন, বা মাসুদ ভাইরা যদি আলাদা একটা জোট করেন, ওনারাও সিট ভাগাভাগি করবেন। এইটাই জোটের মানে নির্বাচনী জোটের মানেই তো এইটা ভাই। হঠাৎ করে এইটাকে প্রশ্নবিদ্ধ করা, পুরো গণতান্ত্রিক প্রসেসকে প্রশ্নবিদ্ধ করা, এগুলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এইটার সাথে অন্যটার সম্পর্ক নাই। হ্যাঁ, এখন বলতে অনেকগুলো, যেমন মনে করেন না অনেক ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তো নির্বাচন অনেক থাকবে, আমরা কম্পিট করছি ভাই। যেমন মনে করেন আমি পার্সোনালি, আমার দলের তো ক্যান্ডিডেটস আছে, আমি নিজে একটা জায়গায় ক্যান্ডিডেট, রাইট, নির্বাচন করব। মঞ্জু ভাই নির্বাচন করবেন, মাসুদ ভাই হয়তো নির্বাচন করবেন। তো মাসুদ ভাইয়ের ওইখানে অন্য যে ক্যান্ডিডেটস আছেন তারা ওনার সাথে যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, নির্বাচনের কম্পিটিশন ভাই। আপনি খেলার মাঠে যায় তো অন্য দলকে বলেন না, আচ্ছা তোমরা আমার বন্ধু দল, নেওয়া আসো গোল দাও। আপনি খেলার মাঠে যে এটা বলেন না, তো ঠিক না। সো নির্বাচনের জায়গায় কিন্তু পয়েন্টটা, আজকের আলোচনাটা আমরা শুরু করেছিলাম যে এই নির্বাচনে যাবার আগে যে নির্বাচন ব্যতীত যে অনৈক্যগুলো সৃষ্টি হয়েছে, ওই জায়গা থেকে যদি আমরা কথা বলি, তাহলে মঞ্জু ভাই একটা কথা বললেন যে সরকার জাজ হতে চায় কিন্তু কেউ জাজ হওয়ার সুযোগ দিচ্ছে না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সবাই কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে নাই, আর যে কয়েকটা দলও নেমেছে তারাও কিন্তু যতদূর আমরা খেয়াল করেছি সরকারের সাথে কিন্তু অনেকবার আলোচনা করেছে। সরকারের সাথে আলোচনা কিন্তু কারোর কমতি ছিল না, কেউ কোনো সঠিক পথ দেখে নাই ভাই। এই যে মঞ্জু ভাই একটা কথা বললেন যে 5ই আগস্টের পর, মানে 8ই আগস্টের পর প্রথম 1-2 সপ্তাহের ভিতরে আমরা প্রথম বসেছিলাম আপনার মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং উপদেষ্টা মণ্ডলীর সাথে, এবং তখন আমাদের প্রত্যেকটা দলই কিন্তু ভিন্ন ভিন্ন আপনার অ্যাডভাইস প্রপোজাল আকারে, আবেদন আকারে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে দিয়েছি। কেউ বলতে পারবে ভাই উপদেষ্টা মণ্ডলী একটা আবেদনও তারা একটু নজরে নিয়েছে, বাস্তবায়ন করেছে? তো অনেক পরের কথা ভাই, নজরে নিয়েছে এটা কেউ বলতে পারবে না ভাই। সেটাই তো বলছি, নজরে নিয়েছে, এটাই বললাম ভাই, নজরে নিয়েছে। হ্যাঁ, আমরা অনেকে সুন্দর সুন্দর লিখিত আকারে দিয়েছি, আবার অনেকে লিখিত আকারে দেয়নি, মৌখিক ভাবে বলেছি, আমরা লিখিতভাবে দিয়েছি, মানে আমরা অনেকে দিয়েছি, আবার অনেকে মৌখিক ভাবেও বলেছে, কিন্তু কোনোটাই নজরেই নাই। শুধু ওইবার না, এই মনে করেন ঐক্যমত কমিশনে বসা পর্যন্ত কেউ কিচ্ছু নজরে নেয় নাই। তারপর ঐক্যমত কমিশনে যখন বসলাম, ঐক্যমত কমিশনে যে রিপোর্টগুলোর ভিত্তিতে বসলাম, ওই রিপোর্টগুলো যে 3 মাস ধরে বানিয়েছে, তখনও কিন্তু কারোর সাথে কথা বলে নাই। এবং এই রিপোর্টগুলো বানানোর পর যখন আমরা বসে তারা অ্যাকচুয়ালি কোন জিনিসটা কিভাবে দেখতে চায়, এগুলোর যে একটা পরিষ্কার বিবরণী দেয়া হবে, এইটাও হয় না। ওখানে সবার নিজেদের মধ্যে আলোচনা হয়েছে, এবং রাজনৈতিক দল আপনি 30টা বলেন, 33টা বলেন, 60টা বলেন, সবার ভিন্ন মতাদর্শ বলেই সে ভিন্ন রাজনৈতিক দল ভাই। মাসুদ ভাই আর আমি সবকিছুতে একমত হব না ভাই। আমরা আন্দোলনে হয়তো একসাথে ছিলাম, বা অনেক জায়গায় রাজপথে একসাথে ছিলাম, কারণ সবাই একটা জায়গায় আমরা এক দেশকে ভালোবাসি। কিন্তু দেশের ভবিষ্যতের জন্য কোনটা সবচেয়ে ভালো, এটা উনি কিছুদূর ভিন্ন মত, আমি কিছুদূর ভিন্ন মত, মঞ্জু ভাইও কিছুদূর ভিন্ন মত। তার জন্য উনার পার্টির নাম আলাদা, আমার পার্টির নাম আলাদা, উনার পার্টির নাম আলাদা। সো আমরা সবাই দেশকে ভালোবাসি, অল পেট্রিয়টস, অল দেশের জন্য কাজ করব, আন্দোলন করেছি দেশের জন্য, কিন্তু দেশের আগামীতে ভালো কোনটাতে, এটা ভিন্ন ভিন্ন বিশ্বাস। সেই জায়গা থেকে আমাদের ভিতরে কিছু মতপার্থক্য থাকবেই। সনদে ওই জিনিসটাই পরিষ্কার হয়েছে, সবাই এক জিনিস চাইবে না ভাই। আপনি জোর করে সবাইকে এক জিনিসেই মানাবেন, এটা হবে না ভাই। তারপরও 48টা কনস্টিটিউশনাল আইটেমের ভিতরে মেজরিটি সবাই একমত হয়েছে, কিন্তু
মানে এটা বিশাল বিস্ময়কর বিষয়। আমি বুঝতে পারি না, মানে যেই জায়গাটা একটা আসলেই অবাক হওয়ার মতো একটা ঐক্য আমরা তৈরি করেছি, তারপর সব আলোচনা কিন্তু অনেকর পার্টটা নিয়ে, যে 3-4টাতে হয়তো একমত হইতে পারি নাই, সেই 3-4টা নিয়ে সব আলোচনা। এবং এই আলোচনাগুলো বেড়েছে কেন? কারণ এই যে অনৈক্য যে 3-4টাতে হয়েছে, এটা নিয়ে সরকারের পক্ষ থেকে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। সরকার প্রত্যেকটা স্পোর্টস পার্সনের পক্ষ থেকে এই পার্টগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। কিন্তু এই যে এত বিশাল আকারে, মানে ভাইয়ের পুরো মতাদর্শই আলাদা, আমার পুরো মতাদর্শই আলাদা, আবার একটা লেফটিস্ট দলের পুরো আমাদের দুজনের থেকে পুরো ভিন্ন মতাদর্শ, আমরা সবাই একসাথে হয়ে বেশিরভাগ জিনিসে একমত হয়ে গেলাম। এইটা সৌন্দর্য কেউ অ্যাপ্রিশিয়েট করতে পারলো না। সরকার এইটা ব্যবহার করে সুন্দর করে দেশটা ভালো দিকে নিতে পারলো না। যে এমন জায়গায় আসবে যে আজকে ভাইদের বারবার রাস্তায় নামতে হচ্ছে, আজকে আমাদের বলতে হচ্ছে যে বেশি কিছু করলে আমরাও হয়তো রাস্তায় নামতে পারি। কেন ভাই? এটা কে সৃষ্টি করলো? সরকারি সৃষ্টি করলো। এক্স্যাক্টলি।